ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর ভৌম জলের কাজ এই অংশে প্রস্রবণ একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা আজকে প্রস্রবণ সম্পর্কে জানব। প্রস্রবণ বিজ্ঞানী মঙ্কহাউসের মতে ভূগর্ভের জল স্বাভাবিকভাবে কিছুটা বেগের সঙ্গে ভূপৃষ্ঠে বেরিয়ে আসাকেই প্রস্রবণ বলে। অর্থাৎ প্রাকৃতিক উপায়ে কোনো একটি বিশেষ পথ ধরে ভৌমজলের কেন্দ্রীভূত ক্ষরণ যখন প্রবাহমান জলের স্রোতরূপে ভূপৃষ্ঠে আবির্ভূত হয় তখন তাকে প্রস্রবণ বলে। ভূগর্ভের জল জোরের সঙ্গে কিংবা ধীরে ধীরে যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকেই প্রস্রবণ বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল প্রস্রবণ, আমাদের ভারতের দেরাদুনের সহস্রধারা প্রস্রবণ, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, এগুলো হলো প্রস্রবণের উদাহরণ। কোনো কোনো অঞ্চলে একটি লাইন বরাবর অনেকগুলি প্রস্রবণকে সারিবদ্ধভাবে নেমে আসতে দেখা যায়। এইরূপ লাইন বা রেখাকে বলা হয় প্রস্রবণ রেখা। এবারে প্রস্রবণের উৎপত্তি কিভাবে হয় সেটা জানব। প্রস্রবণের উৎপত্তি কতগুলো বিষয়ের উপরে নির্ভর করে, যেমন ক শিলাস্তরের প্রকৃতি, খ প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার উপস্থিতি, গ চ্যুতি ও দ্বারণ, ঘ ভূমির ঢাল, উম ভৌমজলের পরিমাণ এবং বৃষ্টিপাত ও তুষারপাতের পরিমাণের উপরে প্রস্রবণের উৎপত্তি নির্ভর করে। প্রস্রবণের শ্রেণীবিভাগ। ভূতত্ত্ববিদ ব্রায়ান প্রস্রবণকে প্রধান দুটি ভাগে ভাগ করেছেন। একটি অভিকর্ষজ প্রস্রবণ, অন্যটি অভিকর্ষজ প্রস্রবণ। জলধারার স্থায়িত্ব অনুসারে প্রস্রবণ আবার দু প্রকার। একটিকে বলে অবিরাম প্রস্রবণ, অন্যটি সবিরাম প্রস্রবণ। অবিরাম প্রস্রবণ অর্থাৎ যার বিরাম নেই, সম্পৃক্ত জলস্তর থেকে সৃষ্ট প্রস্রবণ স্থায়ী হয়, অর্থাৎ সবসময় জল বেরোতে থাকে, সারা বছর জলের ধারা এই প্রস্রবণে অব্যাহত থাকে। এগুলিকেই অবিরাম প্রস্রবণ বলে। দ্বিতীয়টি সবিরাম, অর্থাৎ বিশ্রাম নেয়, অর্থাৎ মাঝে মাঝে হয়, শুধুমাত্র আর্দ্র ঋতুতে অর্থাৎ বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখনই শুধুমাত্র এই প্রস্রবণ থেকে জলের ধারা বেরিয়ে আসে। জলের উষ্ণতা অনুসারে প্রস্রবণ আবার তিন প্রকার। প্রথমে আসব উষ্ণ প্রস্রবণ। কাদের উষ্ণ প্রস্রবণ বলে? ভূগর্ভের অনেক গভীরে জল তাপে উষ্ণ হয়ে পড়ে। এই উষ্ণ জল প্রস্রবণের মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো ফাটল বা কোনো গর্ত দিয়ে বের হয়ে এলে তাকে উষ্ণ প্রস্রবণ, ইংরাজিতে বলে হট স্প্রিং। ভারতের রাজগীর, বক্রেশ্বর প্রভৃতি স্থানে এরূপ উষ্ণ প্রস্রবণ দেখা যায়। দু নম্বর গাইজার বা গিজার। গিজার এক ধরনের উষ্ণ প্রস্রবণ। এই ধরনের উষ্ণ প্রস্রবণের জল ও বাষ্প স্তম্ভাকারে নিয়ম করে নির্দিষ্ট সময় অন্তর উপরের দিকে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর জল খুব জোরের সঙ্গে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে। আমেরিকার ওল্ড ফেথফুল গিজার হলো আদর্শ গিজারের উদাহরণ। গিজার কিভাবে সৃষ্টি হয়? সাধারণত সদ্য মৃত বা জীবন্ত আগ্নেয়গিরি অঞ্চলে, অর্থাৎ যেখানে আগ্নেয়গিরি অগ্নুদ্গম ঘটে বা সদ্য আগ্নেয়গিরি অগ্নুদ্গম ঘটেছিল, এই রকম জায়গাতে ভৌম জল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, অর্থাৎ অল্প গভীরতায়
জল যখন ওই ম্যাগমা চেম্বারের সংস্পর্শে আসে তখন ওই জল বাষ্পে পরিণত হয় এবং ওই বাষ্প বা জলীয় বাষ্প ক্রমশ মাটির তলায় চাপ সৃষ্টি করে। যখন আবদ্ধ বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপকে ছাড়িয়ে যায়, যাকে সংকট সীমা বলে, এই সংকট সীমা যখন পার করে যায় তখন গহ্বরের খোলা মুখ দিয়ে এই আবদ্ধ বায়ু এবং বাষ্প মিশ্রিত জল ফোয়ারার মতো বেরিয়ে আসে। এভাবেই গিজারের সৃষ্টি হয়। 3 নম্বর, শীতল প্রস্রবণ। যেসব প্রস্রবণ সাধারণ জলের উষ্ণতা অর্থাৎ 36 ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাকে শীতল প্রস্রবণ বলা হয়। যেমন উত্তরাখণ্ডের সহস্রধারা শীতল প্রস্রবণের উদাহরণ। এবারে জলের খনিজ উপাদানের উপস্থিতি অনুসারে প্রস্রবণকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি খনিজ প্রস্রবণ, অন্যটি স্বাদু জলের প্রস্রবণ বা মিষ্টি জলের প্রস্রবণ। প্রথমে খনিজ প্রস্রবণ। যেসব প্রস্রবণে 1 লিটার জলে 1 গ্রামের বেশি খনিজ পদার্থ দ্রবীভূত থাকে সেগুলিকে খনিজ প্রস্রবণ বলা হয়। যেমন ইংল্যান্ডের চেলটন স্পা এরকমই একটি খনিজ প্রস্রবণ এর উদাহরণ। 2 নম্বর, স্বাদু জলের প্রস্রবণ। জলে খনিজ পদার্থের পরিমাণ 1 গ্রাম বা তার কম থাকলে তাকে স্বাদু জলের প্রস্রবণ বলা হয়, অর্থাৎ মিষ্টি জলের প্রস্রবণ। অর্থাৎ যে জল আমরা খাই তাকেই, সেই ধরনের জলের প্রস্রবণ সৃষ্টি হলে তাকে স্বাদু জলের প্রস্রবণ বলে। ভূগর্ভের শিলার গঠন ও শিলার প্রকৃতি অনুসারে প্রস্রবণ 7 প্রকার। প্রথমেই ভৃগুতট পাদদেশ প্রস্রবণ। ভৃগুতটের পাদদেশে প্রবেশ্য বেলে পাথর বা চুনাপাথর ও অপ্রবেশ্য কাদা পাথরের সংযোগস্থল দিয়ে প্রস্রবণ নির্গত হলে তাকে ভৃগুতট পাদদেশ প্রস্রবণ বলা হয়। যেমন দেরাদুনের সহস্রধারা এরূপ ভৃগুতট পাদদেশ প্রস্রবণ। অর্থাৎ পাহাড়ের খাড়া ঢাল, তার নিচের অংশে প্রবেশ্য বেলে পাথর বা চুনাপাথর আর অপ্রবেশ্য কাদা পাথরের যে সংযোগস্থল বা এর মধ্যবর্তী স্থান, তার মধ্যে দিয়ে যদি প্রস্রবণের জল নির্গত হয় বা বেরিয়ে আসে তাকেই পাদদেশ প্রস্রবণ বলা হয়। 2 নম্বর, নতি ঢাল প্রস্রবণ। প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থলে অর্থাৎ প্রবেশ্য শিলাস্তর এবং অপ্রবেশ্য শিলাস্তরের মাঝের অংশে যদি নতি ঢাল ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়, অর্থাৎ সেই ঢালে যদি ভূপৃষ্ঠের কোনো ফাটল সৃষ্টি হয় তাহলে যে প্রস্রবণ সৃষ্টি হয়, অর্থাৎ সেখান দিয়ে যে জল বের হয় তাকেই নতি ঢাল প্রস্রবণ বলা হয়। 3 নম্বর, চ্যুতি ও দারণ প্রস্রবণ। চ্যুতির ফলে শিলাস্তর যখন একে অপরের থেকে দূরে সরে যায় এবং উপরে নিচে ওঠানামা করে, তার ফলে প্রবেশ্য শিলাস্তর যদি অপ্রবেশ্য শিলাস্তরের উপরে এসে পড়ে সেক্ষেত্রেও যে প্রস্রবণ সৃষ্টি হয় তাকে চ্যুতি প্রস্রবণ বলে। আবার দারণের মধ্যে দিয়েও প্রস্রবণের সৃষ্টি হতে পারে। 4 নম্বর, ডাইক প্রস্রবণ। অর্থাৎ শিলাস্তর এর মধ্যে যদি ডাইক বা সিল সৃষ্টি হয়, অর্থাৎ ভূ অভ্যন্তরের ম্যাগমা শিলাস্তরের মধ্যে এসে যদি জমা হয়ে যায় এবং সেই শিলাস্তরকে ছেদ করে তাহলে যে প্রস্রবণের সৃষ্টি হয় তাকে ডাইক প্রস্রবণ বলে। 5 নম্বর, সমান্তরাল প্রস্রবণ। সমান্তরাল শিলাস্তর এর মাঝখানে যদি প্রবেশ্য শিলাস্তর থাকে তাতে যে সঞ্চিত জল, সেই জল থেকে যে প্রস্রবণ তৈরি হয় তাকে সমান্তরাল প্রস্রবণ বলে। 6 নম্বর প্রস্রবণ ভক্লুসিয়ান প্রস্রবণ। চুনাপাথরযুক্ত অঞ্চলে চুনাপাথরের গুহার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসা জলধারাকে ভক্লুসিয়ান প্রস্রবণ বলা হয়। ফ্রান্সের রাইন নদীর উপত্যকায় ফন্টেন অন দ্য ভক্লুস নামে প্রস্রবণ, এছাড়া আমাদের ভারতের মুসৌরির কেম্পটি প্রস্রবণ এরূপ ভক্লুসিয়ান প্রস্রবণের উদাহরণ। 7 নম্বর, আর্টেজীয় কূপ বা আর্তেশিয়ান কূপ। অধভঙ্গ আকৃতির অ্যাকুইফারের উন্মুক্ত 2 প্রান্ত
সেখানে বৃষ্টির জল পড়লে প্রবেশ্য স্তরের মধ্যে দিয়ে চুইয়ে মাঝখানে সঞ্চিত হলে জলের চাপ বেড়ে যায়। এই অবস্থায় যে কূপ সৃষ্টি হয় তাকে আর্টেজীয় কূপ বলা হয়। আর্টেজীয় প্রস্রবণ সাধারণত ভাঁজপ্রাপ্ত শিলার অধোভঙ্গ অংশে, যেখানে দুটি অপ্রবেশ্য স্তরের মধ্যে প্রবেশ্য স্তর অবস্থান করে এবং প্রবেশ্য স্তরের মুখ ভূপৃষ্ঠের কোনো জায়গায় উন্মুক্ত হলে বৃষ্টির জল ওই স্তরের মধ্যে সঞ্চিত হয়ে আবদ্ধ জলবাহী স্তর বা অ্যাকুইফার সৃষ্টি করে। এই অবস্থায় ভৌম জল প্রচণ্ড চাপে থাকে এবং জলচাপ তল ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থান করে। জলবাহী স্তরের এরকম অবস্থাকে বলে আর্টেজীয় অবস্থা। এই অবস্থায় জল ওই চাপের ফলে অপ্রবেশ্য শিলার দুর্বল স্থান দিয়ে স্বাভাবিকভাবেই ভূপৃষ্ঠে ফোয়ারার মতো বেরিয়ে আসে। একেই আর্টেজীয় প্রস্রবণ বলে। তামিলনাড়ুর কাড্ডালোর, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে, বীরভূম জেলার বক্রেশ্বরে এইরূপ আর্টেজীয় প্রস্রবণ দেখতে পাওয়া যায়। এছাড়া মিশরের নীলনদ অববাহিকায় আর্টেজীয় অববাহিকাও দেখতে পাওয়া যায়। সকল প্রস্রবণগুলির মধ্যে অভিকর্ষজ প্রস্রবণ হল ভৃগুতট পাদদেশ প্রস্রবণ, নতিঢাল প্রস্রবণ, ডাইক প্রস্রবণ, সমান্তরাল প্রস্রবণ, চ্যুতীয় দারণ প্রস্রবণ এবং ভক্লোসিয়ান প্রস্রবণ। আর অভিকর্ষজ প্রস্রবণগুলির মধ্যে অন্যতম আর্তেজীয় প্রস্রবণ ও গিজার বা গাইজার। এবারে জানব ভৌম জলের গুরুত্ব কী। মানব জীবনে ভৌম জলের গুরুত্ব অপরিসীম। প্রথমেই পানীয় জলের ব্যবহার। মানুষ তার প্রয়োজনীয় পানীয় জল কূপ বা নলকূপের মাধ্যমে ভৌম জল থেকেই সংগ্রহ করে থাকে। 2 নম্বর, কৃষিকার্য। সম্প্রতি কৃষিক্ষেত্রে জলের যোগান বৃদ্ধি করার জন্য গভীর নলকূপ, শ্যালো মেশিন, টিউবওয়েলের সাহায্যে ভৌম জল ব্যবহৃত হচ্ছে বা ভৌম জলের ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। 3 নম্বর, শিল্পে ব্যবহৃত জল। বর্তমানে ভৌম জল পানীয় ও সেচের জল ছাড়াও বিভিন্ন শিল্প বা কলকারখানায় ব্যবহার করা হচ্ছে। 4 নম্বর, জনবসতি। অনেক সময় ভূগর্ভের জল প্রস্রবণ রূপে ভূপৃষ্ঠে পৌঁছায়। এই প্রস্রবণকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠতে দেখা যায়। 5 নম্বর, পর্যটন কেন্দ্র। যে সকল স্থানে ভৌম জল উষ্ণ প্রস্রবণ আকারে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে সেখানে পর্যটন শিল্প গড়ে ওঠে। যেমন বিহারের রাজগীর অঞ্চলে এরূপ পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। 6 নম্বর, রোগ নিরাময়। উষ্ণ প্রস্রবণের জলে স্নান করলে অনেক রোগ নিরাময় হয় বা উষ্ণ প্রস্রবণের জল পান করলেও রোগ নিরাময় হয়। 7 নম্বর, তাপবিদ্যুৎ কেন্দ্র। উষ্ণ প্রস্রবণের জলকে কাজে লাগিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়। যেমন বক্রেশ্বরে এরূপ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। 8 নম্বর, ভূমিরূপের ভাস্কর্য। চুনাপাথর অঞ্চলে ভৌম জলের কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ গঠিত হতে দেখা যায়। এছাড়া শুষ্ক অঞ্চলে পশুপালনে, জলের উৎসরূপে, মরুদ্যান সৃষ্টিতে, নরম পানীয় প্রস্তুতিতে, খনিজ জল তৈরির কাঁচামাল রূপে ব্যবহার করা হয়। এই ছিল ভৌম জলের গুরুত্ব। আজ আমরা ভৌম জলের কার্যের মধ্যে প্রস্রবণগুলো জানলাম আর জানলাম ভৌম জলের গুরুত্বগুলি কী কী। আজ এই পর্যন্ত।